নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি সোমনাথ মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আজকে আমরা উচ্চতা দূরত্বের ওয়ান শট ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ওয়ান শট ভিডিওতে সম্পূর্ণ উচ্চতা দূরত্বের যত রকমের কনসেপ্ট, সমস্ত কনসেপ্ট শেখানো হবে এবং তার করেসপন্ডিং বেশ কিছু আমরা প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত মাধ্যমিক পরীক্ষাগুলোতে চলে এসেছে অলরেডি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা কিন্তু শুধুমাত্র ভিডিও দেখো না, ভিডিওর সাথে সাথে অবশ্যই সঙ্গে একটা খাতা নিয়ে বসো। খাতা আর পেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এরকম অনেকে আছেন যারা এই হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা দূরত্বের সমস্যা নিয়ে খুব সমস্যায় ভুগছেন। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসলে এই উচ্চতা দূরত্বের অঙ্ক কিন্তু খুবই সহজ যদি তোমরা বুঝতে পারো। আর আমিও চেষ্টা করব এই ভিডিওতে তোমাদেরকে যতটা বোঝানো যায়। তো দেরি না করো, চলো বন্ধুরা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য এই বার্তা, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, কারণ যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। ওকে, চলো শুরু করা যাক। তো আমরা উচ্চতা দূরত্বের সমস্যা বিষয়ে জানতে গেলে সবার আগে যেটা দরকার আছে সেটা হচ্ছে কোণের ধারণা। যেমন কালকে ট্রিগোনোমেট্রি শেখাতে গিয়ে কোণের ধারণাটা সবার আগে শিখিয়েছিলাম, সেরকম আজকেও এই হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা দূরত্বের অঙ্ক করতে গেলে যে কোণের দরকার আছে সেই কোণ সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করে নেব। এখানে আমরা যে কোণ সম্পর্কে আলোচনা করব সেই কোণটা হচ্ছে, বা সেই কোণ দুটি হচ্ছে, একটা হচ্ছে তোমার উন্নতি কোণ, একটা হচ্ছে উন্নতি কোণ, আর একটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ, ঠিক আছে? তো এই দুই ধরনের কোণ নিয়ে আমি আজকে আলোচনা করব, মানে আজকে আলোচনা মিন্স এই চ্যাপ্টারে আলোচনা করব। তো উন্নতি কোণ সম্পর্কে একটু আইডিয়া করে নি। উন্নতি কোণটা কি বলতে চাইছে ভালো করে বুঝবে, না বুঝতে পারলে সমস্যা, কারণ এই দুটো বিষয় আমাদেরকে জানার কিন্তু খুব দরকার। দেখো, আমি তোমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ এঁকে দেখাচ্ছি। সমকোণী ত্রিভুজ এঁকে দেখাচ্ছি। তো সমকোণী ত্রিভুজ কি বলছে, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ধরো, ঠিক আছে? এবারে এই সমকোণী ত্রিভুজটাতে আমরা কি বুঝবো? আচ্ছা, আগে দিয়ে নিই, এটার নাম হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ, ঠিক আছে? আচ্ছা, এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এটা তো 90 ডিগ্রি আছে, খুব ভালো কথা। তো এবারে উন্নতি কোণ বিষয়টা কি সবার আগে সেটা জানতে হবে আমাদেরকে। ধরো তুমি এই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, ধরো তুমি এই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো। এবার এখান থেকে তুমি কোন দিকে তাকাবে? ধরো এটা হচ্ছে একটা, ধরো বিল্ডিং, এইটা ধরো হচ্ছে একটা বিল্ডিং, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিল্ডিং। তো এই বিল্ডিং এর একদম টপ, রুফ টপে তুমি দেখতে চাও। তো এই টপে দেখতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে মাথাটাকে উপরের দিকে তুলতে হবে, মাথাটাকে উপরের দিকে তুলতে হবে। এবার তুমি যতটা তুললে তাকেই আমরা এখানে কিন্তু ধরো একটা কোণ দিয়ে যদি ইন্ডিকেট করি থিটা, এই কোণটাই হচ্ছে এখানে কিন্তু উন্নতি কোণ হয়ে যাবে। কথা বোঝাতে পারলাম? ওকে, তাহলে উন্নতি কোণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে তুমি ধরো এই অবস্থানে দাঁড়িয়ে রয়েছো, এখান থেকে তুমি কি করতে চাও? এই অবস্থানটিকে চিহ্নিত করতে চাও, বা এই অবস্থানের দিকে, মানে এই পয়েন্টের দিকে তুমি তাকাতে চাইছো। ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা সি পয়েন্ট। তুমি সি পয়েন্টে দাঁড়িয়ে এ পয়েন্টের দিকে তাকাবে। এ পয়েন্টের দিকে তাকাতে গেলে এটা তো অনুভূমিক রেখা, মানে বিসি হচ্ছে একটা অনুভূমিক রেখা, ঠিক আছে? এই অনুভূমিক, এটা অনুভূমিক অংশ। এই অনুভূমিক অংশের মাধ্যমে তুমি কি করতে চাইছো?
ওপরের দিকে তাকাতে চাইছো, তাহলে ওপরের দিকে তুমি যদি তাকাতে চাও ডেফিনেটলি সেটা কিন্তু উন্নতি কোণকে ইন্ডিকেট করবে। উন্নতি কোণ মানে উপরের দিকে তাকাচ্ছ, ওপরের দিকে উঠছে, তোমার মাথাটা উপরের দিকে উঠছে, তাহলে সেটা হচ্ছে উন্নতি কোণকে ইন্ডিকেট করছে। বুঝতে পেরেছো? আচ্ছা, বাকি তো তোমরা জানোই এটাকে আমরা কি বলে থাকি, মানে এই রেখা এই বাহুটাকে কি বলে থাকি, এসি কে আমরা বলে থাকি হচ্ছে কি বলো, অতিভুজ। অতিভুজ। আচ্ছা, যারা আমার ট্রিগোনোমেট্রির ওয়ান শট ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি, তোমরা আগে গিয়ে সেই ভিডিওটা দেখো ভালো করে, তাহলে তোমাদের পক্ষে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স বোঝাটা আরেকটু ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে অতিভুজ। আর ওই ওয়ান শট ভিডিওতে আমি সম্পূর্ণ ট্রিগোনোমেট্রিটাকে কভার করেছি। তো এটাকে অতিভুজ বলছি। এটা হচ্ছে ধরো এই কোণের সাপেক্ষে যেহেতু সামনাসামনি রয়েছে বিপরীত দিকে, তো একে আমরা বলে থাকি লম্ব, আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে? এখানে ভূমি হচ্ছে অনুভূমিক রেখা। ওকে? তো যাই হোক, তো এইটুকু তোমরা বুঝে গেলে যে উন্নতি কোণটা কি বিষয়, বা উন্নতি কোণটা কি ধরনের কোণ। আচ্ছা, কিভাবে তৈরি হয়। এবার অবনতি কোণ সম্পর্কে বলি একটু। অবনতি কোণ, অবনতি কোণ এটা একটু বলে নিই, তারপরে আরো কিছু ইনফরমেশন দেওয়ার আছে এই উন্নতি আর অবনতি কোণ সম্পর্কে, তো সেটা আমাদেরকে জানতে হবে। ধরো একটা অবনতি কোণ, মানে এটা একটা ত্রিভুজ, অবনতি কোণ বলছি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবার ধরো তুমি দাঁড়াই রয়েছো এই জায়গাটাতে, এটা ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তুমি আগে দাঁড়িয়েছিলে সি বিন্দুতে, সি বিন্দু থেকে এ বিন্দুতে দেখছো, মানে নিচ থেকে উপরের দিকে দেখছো, তাহলে উন্নতি কোণ তৈরি হবে। এবার যেটা হবে, এবার হচ্ছে তুমি দেখতে চাইছো নিচের দিকে, তুমি এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছো, এবার এই জায়গাটা দাঁড়িয়ে তুমি এই জায়গাটা দেখতে চাইছো, মানে এই বিন্দুর দিকে তাকাতে চাইছো, তাহলে কোন দিকে তাকাতে হবে তোমাকে, নিচের দিকে তাকাতে হবে। তোমাকে কোন দিকে তাকাতে হবে, নিচের দিকে তাকাতে হবে। কথাটা বোঝাতে পারলাম? তো তুমি কি করবে, আমি যদি একটা অনুভূমিক রেখার সাপেক্ষে দেখি বিষয়টা, আমি কি করলাম, তুমি যদি এইখানে এ পয়েন্টে দাঁড়িয়ে সোজাসুজি তাকাতে, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হয়ে যেত, স্ট্রেট লাইন হয়ে যেত। এবার এই স্ট্রেট লাইনের রেসপেক্টে তুমি কি করছো, নিচের দিকে তাকাচ্ছ। নিচের দিকে তোমার এইখানে দেখতে গেলে তাহলে কিন্তু নিচের দিকে তাকাতে হবে, কারণ তোমার দৃষ্টির যে পথটা, দৃষ্টিপথ, মানে তোমার দৃষ্টিপথ মিন্স হচ্ছে তুমি যে দিকটা তাকাচ্ছ সেই রেখাটাকে বলছি আমরা। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এই মানে এইখানে তাকাতে গেলে তোমাকে কি করতে হবে, এতটা খানি চোখটাকে নিচে নামাতে হবে। তুমি মাথা নিচে না নামাও কোনো অসুবিধা নেই, কিন্তু চোখটাকে নিচে নামাতে হবে, তো অসুবিধা কিছু নেই। তো এই যে কোণটা অনুভূমিকের সাপেক্ষে কি করছে, নিচের দিকে নেমে যাচ্ছে, এই ধরনের কোণকেও যদি আমি থিটা ধরি, আচ্ছা এখানে থিটার সাথে এখানকার থিটার কোনো সম্পর্ক নেই কিন্তু, তো এইখানে যদি একটা কোণের নাম দিতে হয় তাই থিটা দিয়েছি। যাই হোক, তো এই থিটা কোণটা তখন কিন্তু হয়ে যাবে কি, অবনতি কোণ। ঠিক আছে? অবনতি কোণ। এবারে এই অবনতি কোণ আর উন্নতি কোণের সাপেক্ষে আমরা কিভাবে অঙ্কগুলোকে সলভ করব, বা হাইট এন্ড ডিস্টেন্সে কোথায় লাগবে, অবশ্যই লাগবে। কারণ ধরো এই অবনতি আর উন্নতি কোণের সাপেক্ষে যদি আমরা কিছু বিষয় আলোচনা করি, তাহলে বুঝতে পারবে। তোমরা আগে নিশ্চয়ই এটা বুঝে গেছো আশা করি, এছাড়া আর কিছু বলার দরকার নেই। হ্যাঁ, আরেকটা জিনিস, ছোট্ট জিনিস বলা দরকার, সেটা হচ্ছে অবনতি কোণের ক্ষেত্রে স্পেশালি। সেটা কি, একটু কালিটা চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরো এই যে রেখাটা আমি দেখলাম, আর এই যে রেখাটা রয়েছে, মানে এই যে বাহুটা রয়েছে, আর এটাকে যদি আমি একটা বাহু হিসেবে নিগেট করি, তাহলে এই দুটো বাহু হচ্ছে অবশ্যই কিন্তু একে অপরের সমান্তরাল, সমান্তরাল সরলরেখা। ঠিক আছে? সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা কি করে, সমান্তরাল সরলরেখার মাঝখানে দেখো একটা সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছ, এই এসি হচ্ছে একটা সিঙ্গেল লাইন, তাহলে এই লাইনের এখানে যদি একটা থিটা কোণ উৎপন্ন হয়, তাহলে তো অবশ্যই এখানেও একটা থিটা কোণ উৎপন্ন হওয়া উচিত, এখানেও কিন্তু একটা থিটা কোণ উৎপন্ন হওয়া উচিত। আমরা ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে, যে যদি দুটো, সরি এদিকে না করে আমাকে ওই দিকে করা উচিত। দাঁড়াও, এই জায়গাটা দেখো, এখানটায় করি। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে ধরো দুটো
প্যারালাল লাইন, বা যেটাকে আমরা সমান্তরাল সরলরেখা বলছি। এবার একটা লাইন এসে কি করলো, এদেরকে দুটো পয়েন্টে কেটে দিল। কাটার পর কি কি দেখলাম যে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এইখানেও কিন্তু সেম কোণ উৎপন্ন করছে, আর এই দুটো কোণ হচ্ছে একে অপরের অল্টারনেট অ্যাঙ্গেল, বা যেটাকে আমরা বলছি একান্তর কোণ। ঠিক আছে, এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে এখানে কিন্তু এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ হয়ে গেল। কথা বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে এইভাবে আমরা যতই অবনতি কোণ দেওয়া থাক সেটাকে এইভাবে আমরা চেঞ্জ করে অঙ্কটাকে সলভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, উন্নতি কোণ কোন কোন ক্ষেত্রে দেখা হয় বেসিক্যালি? যদি তুমি নিচু থেকে উপরের দিকে তাকাও, নিচু থেকে উঁচুতে, এটা ছোট্ট একটা ট্রিক্স মনে রাখার জন্য। নিচু থেকে উঁচুতে, ঠিক আছে। আর অবনতি কোণ হচ্ছে উঁচু থেকে নিচুতে, উঁচু থেকে নিচুতে। ঠিক আছে, আচ্ছা, উঁচু থেকে নিচুতে। ক্লিয়ার? নিচু থেকে উঁচু মানে হচ্ছে উন্নতি কোণ, আর উঁচু থেকে নিচুতে হচ্ছে অবনতি কোণ। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা আরো কিছু বিষয় বুঝবো। সেটা কি? সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে এবার কে বড় কে ছোট, আমার একটা কম্প্যারিজন দরকার আছে। কে বড় কে ছোট এটা তো আমাদের জানতে হবে। দেখো, এখন যদি ধরো দুটো বস্তু ধরে নাও, এখন 1 নম্বর, ধরো তুমি রয়েছো একটা, তুমি ধরো রাস্তার উপর রয়েছো, তুমি এখন রাস্তায় দাঁড়িয়ে একটি, ধরো 3 তলা বাড়ি, 3 তলা বাড়ির ছাদে তাকাচ্ছ। ছাদে তাকাচ্ছ, ঠিক আছে। তাহলে ছাদে যদি তাকাচ্ছ মানে কি নিচু থেকে উপরে, হ্যাঁ, নিচ থেকে তুমি কি করছো, নিচ থেকে উপর, সরি, নিচ থেকে কি করছো তুমি উপরের দিকে তাকাচ্ছ। নিচ থেকে কি করছো, উপরের দিকে তাকাচ্ছ। তোমার দৃষ্টিকোণটা কোন দিকে যাচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত, মানে এইখানে যাচ্ছে। তোমার দৃষ্টিটা এখান থেকে এখানে যাচ্ছে। তার মানে কি বুঝলাম, এখানে কি কোণ উৎপন্ন হবে, উন্নতি কোণ তৈরি হবে। উন্নতি কোণ তৈরি হবে। ধরো নেক্সট, ধরো একটি পাহাড়ের চূড়া, একটি পাহাড়ের চূড়া, অবশ্য দীর্ঘ হয় যতদূর আমরা জানি। আচ্ছা, পাহাড়ের চূড়া ও 3 তলার বাড়ির ছাদ, 3 তলা, 3 তলা বাড়ি ধরে নাও। তাহলে কে বড় হবে, 3 তলা বাড়ির মধ্যে কোনটা বড় হবে বলো? এই পাহাড়ের চূড়াটা উঁচুতে থাকবে, ঠিক আছে, এটা উঁচু, আর 3 তলা বাড়ি হচ্ছে নিচু। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝে গেলে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো হয়তো। আচ্ছা, এবার ধরো তুমি দেখতে চাইছো 3 তলার বাড়ির ছাদ থেকে পাহাড়ের চূড়া দেখতে চাইছো, সেখানে তোমার কোন দিকে দৃষ্টিটা, কোন দিকে যাবে, এই দিকে বরাবর যাবে। তাহলে নিশ্চয়ই এখানে উন্নতি কোণের একটা ব্যাপার আছে, একটা উন্নতি কোণ সৃষ্টি হবে এখানে। ঠিক আছে,
এখানে একটা উন্নতি কোণ সৃষ্টি হবে। কথা বোঝাতে পারলাম? ধরো ব্রিজের ওপর, ওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছো, একটা ওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছো, ব্রিজের ওপর দাঁড়িয়ে ট্রেন দেখছো, ট্রেন দেখছো, হতেই পারে ট্রেন দেখতে ইচ্ছা করতেই পারে তোমাদের। ধরো কোনো কাজ নেই, তোমরা ট্রেন দেখতে যাচ্ছ। ধরো বাড়িতে পড়াশোনা করতে ইচ্ছা করছে না, ধরো কিছুক্ষণ পড়াশোনা করার পর আর ইচ্ছা করছে না, তখন ইচ্ছা হলো যে যাই দেখি, ট্রেনটা দেখি। হ্যাঁ, তা কি করলে, স্টেশন থেকে আর ট্রেন দেখতে ইচ্ছা করলো না, তখন ইচ্ছা করলো ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে। তো ওভার ব্রিজ দিয়ে দাঁড়িয়ে তুমি দেখতে পেলে একটা ট্রেন আসছে। তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো? টপে দাঁড়িয়ে রয়েছো। টপের রেসপেক্টে ট্রেনটা নিচে থাকবে। কথা বোঝাতে পারছি? ট্রেনটা কোথায় থাকবে? এরকম নিচে থাকবে। আর তুমি কোথায় রয়েছো? তুমি এই জায়গাটায় রয়েছো, তুমি রয়েছো এখানে, আর ট্রেন রয়েছে এখানে। ট্রেন ট্রেন এখান দিয়ে এরকম ভাবে ঢুকছে, ঠিক আছে? তাহলে ট্রেন নিচে, তুমি ওপরে। এবার ধরো তোমার সাপেক্ষে ট্রেনের যে কোণটা তৈরি হবে, যেটা কি কোণ তৈরি হবে? সেটা হচ্ছে 30 ডিগ্রি। কেন, এখানে কি কোনো অ্যাঙ্গেল বলে দিয়েছে নাকি? যাই হোক, কি তৈরি হবে? এটা তো অবনতি কোণ, বুঝতে পারলে? এটা হচ্ছে অবনতি কোণ। কথা বোঝাতে পারছি? আচ্ছা, এবার তুমি ধরো ট্রেন থেকে ওভারব্রিজের দিকে তাকালে। আচ্ছা ঠিক আছে, তুমি তো ওভারব্রিজে দাঁড়িয়ে রয়েছো। হুম তা তোমার বন্ধু কি করলো? তোমার বন্ধু ট্রেনে ছিল, ট্রেনের জানালা দিয়ে জানালা দিয়ে ট্রেনের জানালা দিয়ে কোথায় তাকালো? জানালা দিয়ে একবার দিয়ে ব্রিজের ওপর তাকালো, ধরে নিলাম ব্রিজের উপর তাকালো, মানে ব্রিজের উপর তোমার দিকে তাকালো, ধরে নিলাম তোমার দিকে তাকালো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? তোমার বন্ধু ধরো এই জায়গায় রয়েছে, বা এখানেই বুঝিয়ে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো তোমার বন্ধু রয়েছে এই জায়গায়, ব্রিজটা ধরো এই জায়গা, মানে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে ধরো ব্রিজটা সেখানেই রয়েছে, ইন কেস তোমার দিকেই তো তাকিয়ে রয়েছে, তাহলে কি হবে? তোমার বন্ধুর সাপেক্ষে তোমার যে কোণটা তৈরি হবে, সেটা কি কোণ? সেটা হচ্ছে উন্নতি কোণ। এটা তৈরি হবে উন্নতি কোণ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, খুব ইজি আছে। আচ্ছা, ধরো আর কি কি হতে পারে? নাও, সে একটা সিম্পল জিনিস বলি, সেটা হচ্ছে একটি নিচু বাড়ির ছাদ থেকে একটি একতলা একতলা বাড়ির ছাদ থেকে একতলা বাড়ির ছাদ থেকে তিনতলা বাড়ির ছাদের দিকে তাকিয়ে রয়েছে। তিনতলা বাড়ির ছাদের দিকে তাকাচ্ছ। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে উন্নতি কোণ। আমি আর এখানে আঁকলাম না, ড্র করলাম না, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এক সেকেন্ড, এখানে ব্রিজটা হচ্ছে বয় হস্যি হবে, ব্রিজ।
ঠিক আছে, ওকে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? তাহলে চলো আমরা উন্নতিকোণ অবনতিকোণ সম্পর্কে জেনে নিলাম। এবারে নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কিচ্ছু না, কোয়েশ্চেন্স। তো এবারে নিশ্চয়ই তোমরা খাতা পেন নিয়ে খুব একদম রেডি হয়ে গেছো। আচ্ছা, আগের কনসেপ্টগুলো বুঝে নিলে, এইগুলোকে খাতায় তুলে নাও। এইবারে শুরু করো হচ্ছে প্রশ্ন। দেখো, আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত সেটা হচ্ছে √3:1 হলে সূর্যের উন্নতিকোণ কত হবে? খুব ভালো কথা, খুব ভালো প্রশ্ন। এটা মাধ্যমিক 2018-তে এসেছিল। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন নিয়েই বলেছিলাম আলোচনা করব। তো দেখো, এটা খুবই ভালো প্রশ্ন। এখানে কি বলতে চেয়েছে? ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতা অনুপাত বলছে √3:1। এবারে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো না, এখানে উচ্চতা, ছায়ার আবার উচ্চতা কোথা থেকে হলো? আসলে তা নয়, স্তম্ভের উচ্চতা আর স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এর মধ্যে অনুপাত বা রেশিও। তাহলে আমরা প্রথমে একটু ছবিটা এঁকে নিই। ধরো একটা স্তম্ভ রয়েছে, ঠিক আছে? স্তম্ভটা হচ্ছে এইটা। এবার স্তম্ভের ছায়া হচ্ছে কোন বরাবর পড়বে? নিশ্চয়ই এই বরাবর পড়বে ছায়াটা। আচ্ছা, সূর্যি মামা ধরো এই জায়গাটায় রয়েছে। সূর্যি মামা কোথায় রয়েছে? সূর্যি মামা এই জায়গায় রয়েছে। এবার বলছে সূর্যের উন্নতিকোণ কত? খুব ভালো কথা, ধরো সূর্য এখানে রয়েছে, আমি কি করলাম? এখান থেকে একটা লাইন টেনে দিলাম, এখান থেকে লাইন টেনে দিলাম, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আসলে সূর্যি মামাকে আঁকতে হয় না, তারপরেও একটু বুঝিয়ে দিলে, মানে বুঝে নিলে ভালো হয়। আমি কি করলাম? এইখানে একটা লাইন তৈরি করলাম, এই লাইনের সমান্তরাল, ঠিক আছে? এবারে একটা নাম দিলাম ABC। আচ্ছা, এটা হচ্ছে 90°। খুব ভালো কথা। তো এইবার বলতে কি চাইছে? আমাকে সূর্যের উন্নতিকোণ চেয়েছে। সূর্যের উন্নতিকোণ মানে কি? সূর্যের উন্নতিকোণ মানে কি হবে? সূর্য কোন দিক থেকে কোন দিকে ওঠে? সূর্য হচ্ছে নিচ থেকে উপরের দিকে ওঠে। ভালো করে বোঝো, সূর্য কোন দিকে উঠছে? দাঁড়াও, একটা টেনে দিই, এটা লাইনটা, এটাকে একটু বাড়িয়ে দিই, বুঝবে ভালো করে ডিটেলিংটা। এটা একটু লাইনটা টেনে দিই, ওকে, ঠিক আছে। ধরো সূর্যি মামা এখানে রয়েছে, এখানে সূর্য রয়েছে ধরে নাও, ঠিক আছে? এবার এই সূর্যের, দেখো ভালো করে, এই সূর্যের উন্নতিকোণ কোনটা হবে? এটাই তো হবে সূর্যের উন্নতিকোণ। বুঝতে পারলে কি পারলে না? অনুভূমিকের সাপেক্ষে সূর্যের উন্নতিকোণ কত হওয়া উচিত? মানে এটা নিশ্চয়ই হওয়া উচিত। আচ্ছা, এইবার লক্ষ্য করো, এখানে আমি সেই সূর্যের উন্নতিকোণটি জানি না, আমাকে ধরে নিতে হবে। ওকে, তা আমি ধরে নিলাম থিটা। আচ্ছা, এরপর কি হচ্ছে? আমি এই দাগটা কেন টানলাম? অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছু না, সূর্যের আলোটা পড়ছে, এই যে সূর্যের আলোটা পড়ছে কার ওপর? এই বস্তুটার ওপর পড়ছে, মানে এই পোস্টের ওপর পড়ছে বা স্তম্ভের ওপর পড়ছে। স্তম্ভের ওপর পড়লে, এখানে পোস্ট না, স্তম্ভের কথা বলেছে, যাই হোক, স্তম্ভের ওপর পড়েছে। তা স্তম্ভের ওপর পড়লে তার একটা ছায়া তৈরি হয়ে যাবে। সেই ছায়াটা কত? ছায়াটা এখানে বলে দিয়েছে যে √3 কিছু একটা হবে। √3:1 বলে দিয়েছে অনুপাতটা। কার সাথে? উচ্চতার সাথে। আচ্ছা চলো, কথা না বাড়িয়ে শুরু করে দিই। তাহলে ধরা যাক সূর্যের উন্নতিকোণ কত? থিটা। ক্লিয়ার? এটা সবার আগে ধরে নিলাম। এবার এখন দেখো, স্তম্ভের স্তম্ভের উচ্চতা উচ্চতা কত ধরেছি? উচ্চতা হচ্ছে AB, ঠিক আছে? আচ্ছা, আর বেশি কিছু লিখবো না আপাতত, AB। আর আচ্ছা, AB = কিছু লেখা দরকার আছে? না, দরকার নেই। এখানে এখানে যেহেতু অনুপাত দিয়ে দিয়েছে, বেশি কিছু লেখার দরকার নেই। আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি বলতে চেয়েছে। আর কি আছে?
অবশ্যই এটা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে। তো যেহেতু এই নোটেশনগুলোকে ইন্ডিকেট করছি আমি। এরপর স্তম্ভের উচ্চতা তো হয়ে গেল, তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত পাচ্ছি? স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বিসি, ঠিক আছে, বিসি, খুব ভালো কথা। তা এখন দেখো, দেয়ারফর আমরা এটা লিখতে পারি, এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাই স্তম্ভের উচ্চতা। প্রথমে ছায়ার দৈর্ঘ্য রেখেছে, তারপরে উচ্চতা রেখেছে। এটা ইজ ইকুয়াল টু কি বলেছে ওরা? √3/1। আর এটাই মানে হচ্ছে, আমি যদি বলি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যকে আমি কি ধরেছিলাম? বিসি, আর এটা হচ্ছে এবি। ক্লিয়ার? তাহলে আমরা এখন কি পেলাম? বিসি বাই এবি ইকুয়ালস টু √3/1। বা এখান থেকে আমরা বলতে পারি এবি বাই বিসি। একটু উল্টে নিলাম বিষয়টা, তাহলে 1/√3। ঠিক আছে, এটা 1 নম্বর। এটা 1 নম্বর। এবার আমাকে কি বলেছে? সূর্যের উন্নতি কোণটা বের করতে। তাহলে আমি এখন এই ছবিটাকে অ্যানালিসিস করব। এই ছবিটাকে অ্যানালিসিস করলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি দেখতে পাবো? এ বি বাই বিসি ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে এই কোণের সাপেক্ষে, মানে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা এই বাহুটাকে জানি হচ্ছে লম্ব, আর এই বাহুটা হচ্ছে ভূমি। ওকে, আচ্ছা, তাহলে এরপর কি হবে? এরপর হচ্ছে এটা 1/√3 নাম দিলাম, √3, আর এটা হচ্ছে ট্যান থিটা। তাহলে এই ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি, সেখান থেকে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে সূর্যি মামা বা সূর্যের উন্নতি কোণ কত হচ্ছে? সেটা 30 ডিগ্রি। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট আনসার। চলো চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে গেছিল বা মচকে ছিল, বা আরেকটা হচ্ছে তোমার পোস্টটি কত উঁচু ছিল। এই দুটোই তোমাকে বের করতে হবে, মানে এই দুটো আনসারই হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এটা কিন্তু অলরেডি মাধ্যমিক 1994 1997-তে এসছে। এবার তোমাদের মনে হতে পারে যে এত আগে এসছে, তাহলে এত আগের প্রশ্ন করে লাভ নেই। আসলে তা নয়, এরকম প্রশ্ন এখনো আসছে। এরকম প্রশ্ন 2-3 বছর আগেও এসছে। তাহলে চলো শুরু করা যাক। কি বলতে চাইছে দেখো, একটা টেলিগ্রাফ পোস্ট হচ্ছে এত বড় টেলিগ্রাফ পোস্ট, ঠিক আছে। এবার কি হলো? ঝড় এলো। ঝড় আসার পর দেখা গেল ঠিক এই জায়গাটা থেকে মুচকে গেল, একদম মুচকে গিয়ে এরকম ভাবে নিচে নেমে গেল, দিয়ে এরকম ভাবে পড়লো মাটিতে, এরকম ভাবে গিয়ে টাচ করলো এই জায়গাটাতে। আচ্ছা, তারপর এইবারে আমরা দেখতে পেলাম যেটা, যে এই যে অনুভূমিকের সাথে বলেছে না, অনুভূমিক বরাবর হচ্ছে তোমার কি মাটি স্পর্শ করেছে। মাটি স্পর্শ করার পর কি বলছে না, সেটা করেছে, সেটা হচ্ছে 8√3 এত মিটার দূরে গিয়ে মাটিকে স্পর্শ করেছে। ঠিক আছে, আচ্ছা, আমি একটা নাম দিলাম, এটা এ, এটা বি, এটা সি। তুমি দেখো একটা সমকোণী ত্রিভুজের মতো সৃষ্টি করেছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ,
আচ্ছা, এবার কি বলছে, অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অনুভূমিক তল যদি এটা হয় তাহলে তার সঙ্গে এই পোস্টটি কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ক্লিয়ার? এইবার নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট কিন্তু দেখতে পাচ্ছি যে কত উপরে মুচকে গেছে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা ধরে নিই এটা h মিটার উচ্চতা ওপর মুচকে গেছে, ঠিক আছে। আর তারপরে বলছে পোস্টটি কত উঁচু। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখবো আমরা। আগে দেখি যে কি ধরলাম। ধরা যাক পোস্টটি h মিটার উপরে মুচকে ছিল, ঠিক আছে, h মিটার উপরে মুচকে ছিল। এখন আমি দেখো এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি দেখতে পেলাম, আচ্ছা তাহলে এ বি ইজ ইকুয়াল টু h মিটার, তারপরে BC ইজ ইকুয়াল টু 8√3 এত মিটার, ঠিক আছে। খুব বেশি কিছু লেখার দরকার নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, অবশ্য তোমরা লিখতেও পারো বিসির জায়গায়, মানে বিসি তো লিখবেই, তার সঙ্গে এটাও লিখতে পারো যে অনুভূমিক তলে বিসি দূরত্বে ওই পোস্টটি গিয়ে মাটি স্পর্শ করলো, এটা হতে পারে। আচ্ছা, তো আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে, তাই আমি খুব বেশি কিছু লিখছি না। তাহলে বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 8√3 মিটার, এটা দেখতেই পাচ্ছ ছবিতে। আর তার সঙ্গে আরেকটা জিনিস লক্ষ্য করো, অ্যাঙ্গেল এ সি বি সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। ওকে, তাহলে এবারে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে যেটা দেখলাম যে এ বি বাই বিসি, এই এ বি বাই বিসি আমি বলেছিলাম এই কোণটার সাপেক্ষে এটা হয়ে যাবে এখন লম্ব, আর এটা হয়ে যাবে ভূমিটা আর লিখছি না। আচ্ছা, এ বি বাই বিসি ইজ ইকুয়াল টু কি বললাম, সেটা হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি বলছে যখন, খুব ভালো কথা, এ বি ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম, এ বি ইজ ইকুয়াল টু কি বলেছিলাম আসলে, সেটা হচ্ছে এইচ বলেছিলাম, এইচ। AB is equal to h আর BC is equal to 8√3, এটা is equal to tan 30 এর ভ্যালু কত, tan 30 is equal to 1/√3। ভালো কথা, তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি h is equal to পেয়ে যাব 8। তার মানে বুঝলাম কি, বুঝলাম যে স্তম্ভটি বা পোস্টটি, স্তম্ভ বলছি, পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মুচকে ছিল, হলো। আচ্ছা, একটা উত্তর আমরা পেয়ে গেলাম, কিন্তু এখনো কিন্তু আমাদের আরেকটা উত্তর করা বাকি আছে। তো সেটাকে আমরা কিভাবে করব, দেখো পাশাপাশি করছি, অন্য একটা কালি ইউজ করি। তাহলে চলো দেখো, এই যে এবারে অতিভুজটা যেটা দেখতে পাচ্ছ, এই অতিভুজ এসি নিয়ে আমরা কাজ করব। কি না, বিসি বাই এসি যদি করি তাহলে আমরা এখানে কি পাবো, দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ করলে কি পাবো, cos 30 ডিগ্রি পেয়ে যাবো, ইয়েস অর নো। তাহলে ভূমি বাই অতিভুজ করলে আমরা cos 30 ডিগ্রি পেয়ে যাব। তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত বলেছে, 8√3 বলেছে, আর এসি আমরা জানি না, এসি বের করতে হবে। cos 30 এর ভ্যালু কত, √3/2। এবার দেখো আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে এসি ইজ ইকুয়াল টু কি পাবো, সেটা হচ্ছে 8 × 2 × √3 ডিভাইডেড বাই √3। তাহলে √3 কেটে দিলাম,
তাহলে এখান থেকে আমরা কি পাবো, এসি ইজ ইকুয়াল টু 16। ঠিক আছে, তাহলে সুতরাং তাহলে লাইট পোস্টটির বা টেলিগ্রাফ পোস্টটির টেলিগ্রাফ পোস্ট, লাইট পোস্ট বলে দিচ্ছি, যাই হোক, টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা কত হবে, উচ্চতা হবে, দেখো আমি এখান থেকে এই পর্যন্ত একটা মাপ পেয়েছিলাম যেটা 8 মিটার, অর্থাৎ এ বি প্লাস, এবার দেখো এসি, এই এসি মানে এই উপরে যে বাকি অংশটা এটাই তো ভেঙে পড়েছে এই জায়গাটাতে, তাহলে এসি বলতে পারি। তাহলে এসি কথা বোঝাতে পারছি। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত মিটার, এ বি ইজ ইকুয়াল টু 8 মিটার, আর এসি ইজ ইকুয়াল টু আমরা এখন কত পেলাম, 16 মিটার পেলাম। তাহলে সেখান থেকে 24 মিটার, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, 24 মিটারটাই হচ্ছে রাইট আনসার। আচ্ছা এটাকে একটু ওপরে তুলে দিই, সুবিধা হবে তাহলে। তাহলে এসি ইজ ইকুয়াল টু 24 মিটার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে, বলছে যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলো, তখন স্তম্ভের উচ্চতা 3 মিটার কম হলো। আসলে স্তম্ভের উচ্চতা হবে না, এটা ভুল, এটা কোয়েশ্চেনটা একটু ভুল আছে। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হবে, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হবে, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কম হয়। তাহলে স্তম্ভের উচ্চতা কত, এই উচ্চতাটাই আমাকে বের করতে বলেছে। আর এটা খুব ভালো অঙ্ক, 2018-তে তো এসছে, তারপরেও একবার এসছে। যাই হোক, তো আর তাছাড়া তো টেস্ট পরীক্ষায় সব সময়ের জন্যই আসে এই মানে এই কোয়েশ্চেন্সটা খুব ভালো প্রশ্ন। তাহলে চলো দেখা যাক। তাহলে প্রথম কথা হচ্ছে, ধরো সূর্যি মামা এই জায়গায় রয়েছে, ওই একই। আচ্ছা, সূর্যি মামার সাপেক্ষে ধরো এই যে তোমার কি বলছে, এখানে স্তম্ভ বলেছে না, স্তম্ভ রয়েছে এই জায়গাটাতে, মানে স্তম্ভ হচ্ছে এরকম ধরো লম্বা দাঁড়িয়ে রয়েছে, স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে, একটু সুন্দর করে এঁকে দিই বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে স্তম্ভ। ঠিক আছে, এবার এই স্তম্ভের কি বললাম, ভয়ঙ্কর লাইন টানা হচ্ছে। দেখো আমি এটাকে একটা লাইন দিয়ে ইন্ডিকেট করলাম, অনুভূমিক লাইন। এবার দেখো এইটা হচ্ছে ছায়া, এটা হচ্ছে ছায়া, ঠিক আছে, স্তম্ভের ছায়া। এবার দেখো একটা জিনিস, প্রথমে ছিল কিন্তু, প্রথমে কত ছিল, প্রথমে হচ্ছে 45 ডিগ্রি ছিল, প্রথমে ছিল হচ্ছে 45 ডিগ্রি, পরে আসবে হচ্ছে 60 ডিগ্রি কোণে। আচ্ছা এবার কোনগুলো আঁকি, দেখো এখানে হচ্ছে এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি ছিল, এবার সেখান থেকে কমে 60 ডিগ্রিতে এলো, সেখান থেকে কমে 60 ডিগ্রিতে এলো, ক্লিয়ার। এটা ছিল হচ্ছে 45 ডিগ্রি, আর সেখান থেকে কমে 60 ডিগ্রিতে এলো। তাহলে কি বলেছে, ছায়া দৈর্ঘ্য কতটা কমেছে, ছায়া দৈর্ঘ্য প্রথমে তো এত বড় ছিল, এত বড় ছায়া ছিল, এবার সেখান থেকে কমে এখন কোথায় এসছে, এইটুকুতে এসছে, এইটুকুতে এসছে, ঠিক আছে, এইটুকুতে এসছে। এবার এখন কথা হচ্ছে কতটা কমেছে ছায়ার দৈর্ঘ্য, সেটা বলছে 3 মিটার কমেছে, 3 মিটার কমেছে। কথা বোঝাতে পারছি, 3 মিটার কমেছে মানে এইটুকু দেখাতে বলেছে। তাহলে এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো বি, ঠিক আছে। এই নামগুলো দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে যে স্তম্ভের উচ্চতা কত, মানে আমাকে এই এ বির দৈর্ঘ্যটা চেয়েছে, এটাকে আমি এইচ ধরে নিই, সমস্যা কোথায়। তাহলে ধরা যাক স্তম্ভের উচ্চতা কত, এ বি ইজ ইকুয়াল টু এইচ মিটার হলো। এবার কি হচ্ছে, বিডি ইজ ইকুয়াল টু কি ধরলাম, কিচ্ছু ধরার দরকার নেই, ছাড়ো বাদ দাও, কিচ্ছু ধরার দরকার নেই, তুমি নর্মাল ভাবেও করতে পারো অঙ্কটাকে। এবার একটা কাজ করো, তাহলে যখন আচ্ছা ছায়ার দৈর্ঘ্যর ক্ষেত্রে যদি এখানে একটা কথা বলি, যে
ওই 45 ডিগ্রি যখন ছিল তখন হচ্ছে ছায়ার দৈর্ঘ্য একরকম ছিল, যখন 60 ডিগ্রি কোণে এলো তখন ছায়ার দৈর্ঘ্য একরকম হলো। ওই সব অত বেশি কিছু লেখার দরকার নেই, সব ওখানে মেনশন করা আছে। তাহলে সেক্ষেত্রে এখন যেগুলো যেগুলো দরকার সেগুলো ধরে নাও। তাহলে অ্যাঙ্গেল এ সি বি, এসিবি এটা কত? এটা 45 ডিগ্রি। আর তার সঙ্গে কি দিয়েছে? অ্যাঙ্গেল এ ডি বি, এটা ইজ ইকুয়াল টু দিয়েছে 60 ডিগ্রি। ক্লিয়ার? এই কোণগুলো দিয়ে দিয়েছে এখানে। তাহলে এখন কথা হচ্ছে, দেখো লক্ষ্য করো একটা জিনিস, এখানে আচ্ছা আরেকটা জিনিস ধরে নিতে পারো এখানে, সেটা হচ্ছে বিডিটা একটু ধরে নাও। বিডি ইজ ইকুয়াল টু এক্স মিটার ধরে নাও, এটা ধরে নিলে তোমাদেরই সুবিধা হবে। যাই হোক, এক্স মিটার। আচ্ছা এখন ত্রিভুজ এ বি সি থেকে কি পাই? এ বি সি থেকে পাই, তাহলে কি পাবো একটু দেখে নি। এ বি সি থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ বি বাই বিসি ইকুয়ালস টু tan 45 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এবার এ বি ইজ ইকুয়াল টু কত আছে? এইচ আছে। বিসি ইজ ইকুয়াল টু কত আছে? আমরা জানি না, কারণ এইটা ইজ ইকুয়াল টু এক্স বলে দিয়েছে। তাহলে এক্স প্লাস 3 হবে, এর থেকে বেশি কিছু আর হবে না। তাহলে এক্স প্লাস 3 হবে এটা। আচ্ছা সেটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1 হচ্ছে। tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এক্স প্লাস 3 হয়ে যাচ্ছে কিনা ক্রস মাল্টিপ্লিকেশনে। আচ্ছা এবারে আমরা কি দেখতে পাচ্ছি যে এইচ ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3। আচ্ছা আমাকে কাকে দরকার আছে? সেটা এইচ কে দরকার আছে। তাহলে আমি একটা কাজ করি, এক্স কে এইচ এর রেসপেক্টে প্রকাশ করি। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর। নেক্সট আমার কি কাজ আছে এখন? আবার তুমি দেখো একটা জিনিস, যে এখানে এই যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজ এ বি ডি এর ABD এর ক্ষেত্রে, ABD এর ক্ষেত্রে, ABD এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে তোমার AB বাই BD, এটা ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা AB ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি? H আছে। BD ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি? X আছে। তাহলে সেখান থেকে tan 60 ডিগ্রি কত হয়? √3 হয়। তাহলে এখান থেকে আমরা H ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি? x √3 দেখতে পাচ্ছি। খুব ভালো কথা। আচ্ছা এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, 2 নং সমীকরণ। তাহলে একটা কাজ করি, x এর মান 2 নং, মানে এখানে একটা জিনিস লিখতে পারো, 1 নং সমীকরণ থেকে পাওয়া, সমীকরণ থেকে পাওয়া, সেটা হচ্ছে x এর থেকে পাওয়া x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই কি পাবো সেটা আমরা এখানে দেখে নিই, তা কি দেখতে পাচ্ছি আমরা? x এর এখানে দেখো দেওয়া আছে h-3, আর এখানে কি দেওয়া ছিল? h ইজ ইকুয়াল টু x এর জায়গায় আমরা কি লিখবো? h-3, আর এখানে √3। ওকে, এটা আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম। নেক্সট কাজ কি আছে আমাদের? নেক্সট হচ্ছে দেখো, এবার h ইজ ইকুয়াল টু h√3 মাইনাস 3√3, এই দুটো জিনিস পেলাম। এবার নেক্সট কাজ কি আছে? h এর পার্টগুলোকে সব একপাশে নিয়ে আসো। h√3 ইজ ইকুয়াল টু মাইনাস 3√3। আচ্ছা এটাকে তো আমরা একটু চেঞ্জ করতে পারি, h√3 মাইনাস h ইজ ইকুয়াল টু 3√3। সলভ করলে এটাই আসছে। তাহলে h যদি কমন নিয়ে নিই তাহলে √3 মাইনাস 1 পেয়ে যাব, এটা ইজ ইকুয়াল টু 3√3 পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা তারপরে আর কোথায় জায়গা আছে গো? এখানে দেখি জায়গা পাওয়া যায় কিনা। তা নেক্সট আমরা কি দেখতে পাবো? নেক্সট আমরা যেটা দেখতে পাবো যে এটা h ইজ ইকুয়াল টু 3√3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? নেক্সট আমরা কি করতে পারি?
আচ্ছা, এখানটাতে একটুখানি সলভ করি। আচ্ছা, এখান থেকে সলভ যদি করি আমরা এইচ ইজ ইকুয়াল টু কি দেখতে পাবো, এটা 3√3 তার হোল টু দি মানে তার পাশে হচ্ছে √3+1 হয়ে যাবে, আর নিচে হচ্ছে √3 - 1 √3+1। এবার এটাকে সলভ টলভ করে তুমি লাস্ট আনসার যেটা পাবে বেসিক্যালি সেটা এইচ ইজ ইকুয়াল টু, এটা হয়ে গেল ধরো 9 + 3√3 ডিভাইডেড বাই এটা 2 পেয়ে যাবে, কারণ a - b × a + b মানে a² - b² সূত্র এইটা পাবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত মিটার, এত মিটার পাবে। ক্লিয়ার? এত মিটার পেয়ে যাবে। ওকে, আর জায়গা নেই এখানে, সম্ভব হচ্ছে না। তারপরে আমরা নেক্সট কি দেখতে পেলাম, নেক্সট অঙ্কটা বলছে একটি খাড়া পাহাড়ের শীর্ষ এবং ভূমি থেকে 10 মিটার উঁচু একটি স্তম্ভের শীর্ষের একটি স্তম্ভ আছে। স্তম্ভ বড় না পাহাড় বড়, কে বলবে? যে জানে কি, সেটা সবাই জানে, সেটা সবাই জানে। তো সেক্ষেত্রে পাহাড় ডেফিনেটলি বড় হবে আর স্তম্ভ ছোট হবে, স্বাভাবিক ব্যাপার। তো অবনতি ও উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে পাহাড়টির উচ্চতা কত? মাধ্যমিক 1996। আরে বাবারে, এ তো আমার জন্মসাল। যাই হোক, তো এখানে একটা কথা বলি, শুধুমাত্র এই ধরনের অঙ্ক সেই সময় আসেনি, এখনো পর্যন্ত আসছে। তো উপেক্ষা করে দিও না, এই অঙ্কটা বুঝলে এই টাইপের কিন্তু অঙ্ক আসবেই এবারে। তাহলে চলো, ফার্স্ট অফ অল হচ্ছে একটা পাহাড় আঁকি। আমি না পাহাড় আঁকতে পারি না, তো যে কারণে আমি না একটা লম্বা দাগ টেনে দিলাম। ঠিক আছে, এটাই আমার কাছে পাহাড়। এরকম পাহাড় দেখেছো তোমরা? দেখোনি। তো সেখান থেকে এবার ধরো এখানে একটা স্তম্ভ আঁকলাম, কত সুন্দর স্তম্ভ, নিচের দিকে গিয়ে বেঁকে গেল। যাই হোক, এত সুন্দর স্তম্ভ, এই হচ্ছে স্তম্ভ। আহা, দারুণ দারুণ, কোনোদিন যেন আমি একটা রেখাও আঁকিনি মনে হচ্ছে যা। যাই হোক, এইবারে এই হচ্ছে পাহাড়, এটা হচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে স্তম্ভ। ঠিক আছে, স্তম্ভ বলছে। এখন কথা হচ্ছে এবার পাহাড়ের শীর্ষ এবং ভূমি, পাহাড়ের শীর্ষ কোনটা, ভূমি কোনটা? পাহাড়ের শীর্ষ হচ্ছে এটা, আর ভূমি হচ্ছে এটা। এবার পাহাড়ের শীর্ষ থেকে কি বলছে, পাহাড়ের শীর্ষ থেকে কি বলছে, স্তম্ভের শীর্ষের অবনতি কোণ। আমি প্রথমে একটা দাগ টানি যেটা এই পয়েন্টটার সাথে জুড়ছে, আর আরেকটা হচ্ছে এই দাগ টানবো যেটা জুড়ছে, আর এখানে না এই লাইনটার প্যারালাল একটা লাইনে টেনে দেবো, কারণ আছে, বুঝতে সুবিধা হবে তোমাদের। আর এখানেও একটা কিন্তু প্যারালাল লাইন টেনে দেবো যেটা এই লাইনের প্যারালাল। আচ্ছা, যাই হোক, পাহাড়ের শীর্ষ থেকে স্তম্ভের শীর্ষের অবনতি কোণ হবে, মানে এই রকম ভাবে নামছে, অবনতি কোণ। কি বললাম বুঝতে পারলে? অবনতি কোণ। তা অবনতি কোণটা কত বলেছে? 60 ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি। এটাকে আরেকটু উঁচু করা দরকার ছিল, যাই হোক এটা 60 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, আর এই পাদদেশ থেকে বা পাদবিন্দু বা যেটাকে বলছি আমরা ভূমি, সেই ভূমি থেকে স্তম্ভের উন্নতি কোণ কত দেখতে পাবো এখানে, সেটা হচ্ছে 60 ডিগ্রি না 30 ডিগ্রি দেখতে পাবো। ওকে, 30 ডিগ্রি দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছো তোমরা? ব্যাস, এটুকু বুঝতে পারলেই হবে। এখন হচ্ছে পাহাড়টির উচ্চতা দরকার, মানে এই পুরো উচ্চতাটা আমার দরকার আছে। এখন আমি একটা নামকরণ করি, সেটা হচ্ছে এটা এ, এখানে দি বি, এখানে দি সি, এখানে দি ডি, এটা হচ্ছে ই। খুব সুন্দর। তাহলে আমাকে এ বিটা বের করতে হবে, আমাকে কি বের করতে হবে, এ বি বের করতে হবে। তাহলে ধরা যাক পাহাড়ের উচ্চতা,
পাহাড়ের উচ্চতা কত? এ বি ইজ ইকুয়াল টু এইচ মিটার ধরে নিলাম আমি। আচ্ছা, এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা চিত্রানুযায়ী কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এ স্তম্ভের উচ্চতা কি দিয়েছে? স্তম্ভের উচ্চতা হচ্ছে ডিসি বা সিডি, সেটা ইজ ইকুয়াল টু 10 মিটার। এটা পেয়ে গেছি আমরা। ওকে, আচ্ছা, অ্যাঙ্গেলগুলো কি কি দিয়েছে? আচ্ছা, এবারে একটা কথা বলি, এইখানটা দেখো, এই দুটো লাইন প্যারালাল বা সমান্তরাল, তাহলে এই কোণটা যা হবে এখানে এই কোণটাও তো সেম হবে, এই কোণটা সেম হবে। কি হচ্ছে? একান্তর কোণ হয়ে যাচ্ছে কি না? এই দুটো কোণ তো একান্তর কোণ, তাহলে আমরা বলতে পারি এটা যে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ, সেই জন্য এটা 60 ডিগ্রি হচ্ছে, তো এটাও 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে তো 30 ডিগ্রি আছে, এখানে চেঞ্জ করার কিছু দরকার নেই। তাহলে চলো, এটা হচ্ছে 10 মিটার হয়ে গেল। এবার এখন হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে ডিসি আছে, ডিসি, সেই ডিসিটা কিন্তু ইবি এর সমান বা বিই এর সমান। এই ডিসি কিন্তু এখানে বিই এর সমান, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে বিসিটাও কিন্তু ডিই এর সমান হলো, সমান ও সমান্তরাল। আবার আমি যদি এটাও বলি সমান্তরাল, এটা তোমাদের বোঝার সুবিধার্থে, এইসব লেখার দরকার নেই তোমাদের, কিন্তু এগুলো বোঝার সুবিধার্থে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত? আচ্ছা, সেটা যদি হয় তাহলে ডিসি ইজ ইকুয়াল টু যদি 10 মিটার হয়, তাহলে সুতরাং বিই ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 10 মিটার হচ্ছে কি না? ওকে, তাহলে এখান থেকে এইটুকু আমরা কি পেলাম? 10 মিটার পেয়ে গেলাম। খুব ভালো কথা, ক্লিয়ার? তাহলে এইখান থেকে এতটা আমরা কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে পুরোটা যদি এইচ হয়, এইচ থেকে 10 মিটার বাদ দিয়ে দিলে যতটা থাকবে সেটাই হচ্ছে এইটুকু অংশ, অর্থাৎ এই। তাহলে এ ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি এখানে? সেটা হচ্ছে এইচ মাইনাস 10 এত মিটার। এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এবার এখন ত্রিভুজ ডি বি সি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? যে ডিসি বা সিডি, যা খুশি বলতে পারো, শুধু মানটা নিয়ে কথা আমার, ডিভাইডেড বাই বিসি, এটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি পেয়ে গেলাম। সেখান থেকে আমরা কি দেখতে পাবো? tan 30 ডিগ্রি। আচ্ছা, এখানে এখানে করি আমরা, বেটার হবে। আচ্ছা, ডিসি ইজ ইকুয়াল টু কত বলেছে? 10 মিটার বলেছে, আর বিসি আমরা জানি না, বিসি আমরা জানি না। tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে সেখান থেকে কিন্তু বিসি ইজ ইকুয়াল টু পেয়ে যাব 10√3। ক্লিয়ার? এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের কি কাজ আছে? এটা আমরা পেয়ে গেলাম। তাহলে সুতরাং তাহলে বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 10√3 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পাহাড় আর স্তম্ভের মধ্যবর্তী দূরত্ব, পাহাড় ও স্তম্ভের মধ্যেকার দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার? মধ্যবর্তী দূরত্ব। এবার নেক্সট কি কাজ আছে? নেক্সট দেখো, এই ইডি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? এটা কিন্তু বিসি, এটা ইজ ইকুয়াল টু 10√3 এত মিটার। ওকে, এটা বানিয়ে রেখে দিলাম এখানে। এবার আমার দরকার হচ্ছে এই জায়গাটা, আমার এই ত্রিভুজটা দরকার আছে। এখন ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রে কি দেখতে পাবো? সেটা হচ্ছে এ ই বাই ইডি ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? এ ই আমরা জানি না, এ ই আমাদেরকে জানতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এ ই তো জানি না বলতে আমি তো করে রেখেছি একটা ফরম্যাট, সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এইচ মাইনাস 10, এটা লিখে রেখেছিলাম কি না?
ডিভাইডেড বাই ইডি মানে কি, ইডি মানে তো অলরেডি পেয়েছি, কি পেয়েছিলাম, ইডি মানে দেখো এইটা অলরেডি কিন্তু পেয়ে গেছি। আচ্ছা এটা হচ্ছে 10√3, এটা ইজ ইকুয়াল টু tan 60 এর ভ্যালু কত, √3। ওকে, তাহলে তারপরে কি হবে, তারপরে আমরা এখানে দেখতে পাবো, এখানে কি দেখতে পাবো, h-10 ইকুয়াল টু হচ্ছে এটা 10√3 ইন্টু √3, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি h-10 ইকুয়ালস টু 30, তারপরে আমরা দেখতে পাবো h ইজ ইকুয়াল টু 40, h ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 40 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, আলটিমেট আমরা যেটা বুঝতে পারলাম যে পাহাড়টির উচ্চতা কত, 40 মিটার। ক্লিয়ার, পাহাড়টির উচ্চতা হচ্ছে 40 মিটার, খুব গুরুত্বপূর্ণ এটা জানা ছিল। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেনটা খুব ভালো প্রশ্ন একটা, বলছে দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত বলে দিয়েছে 1:3, ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি হলে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতম স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ কত হচ্ছে, সেটা আমাকে বের করতে হবে। এটা 2013-তে এসছে, 2013-তে এসছে। ওকে চলো আমরা দেখে নিই একটুখানি, সেটা হচ্ছে দুটি স্তম্ভ, একটা হচ্ছে তোমার বড় স্তম্ভ আছে, আর একটি হচ্ছে ছোট স্তম্ভ রয়েছে, একটা ছোট স্তম্ভ রয়েছে। এবার এখন কথা হচ্ছে দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত, তাহলে এবার দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত, একটাকে ধরে নিই আমরা h, আর একটাকে তাহলে 3h ধরে নিতে হবে। ওকে, এটা a b, এটা c d। ক্লিয়ার, এবার তারপরে কি হচ্ছে, তারপরে দেখো দুটোকে এরকম ভাবে টেনে দেবো, সব থেকে বেস্ট করা। এটা কেন টানলাম আমি বলছি, সবকিছুই বলছি। এই ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, যে ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর কোনটা, এইটা ক্ষুদ্রতর হচ্ছে এইটা। এবার ক্ষুদ্রতর যে স্তম্ভটি রয়েছে তার পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়া কোনটা, এইটা, তার উন্নতি কোণ কত হচ্ছে, উন্নতি কোণ কত দিয়েছে এখানে, সেটা হচ্ছে এইটা, উন্নতি কোণ কত দিচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, 60 ডিগ্রি হোক, তাহলে আমাকে এইটা বের করতে হবে। এটাও বা কি বলেছে, এটা তো আমরা জানি না, এটা তোমাকে বলে দিয়েছে যে ওই বৃহত্তর যে স্তম্ভটি রয়েছে তার পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ, এটা তো ক্ষুদ্রতর স্তম্ভটির চূড়া আছে, সেই জন্য বললাম কথাটা। তাহলে চলো শুরু করা যাক। তাহলে ধরা যাক, ফার্স্ট হচ্ছে ধরা যাক স্তম্ভ দুটির উচ্চতা যথাক্রমে কত, 3h মিটার আর একটা হচ্ছে h মিটার। আমি কিন্তু রেশিও অনুযায়ী লিখলাম না, ঠিক আছে, একটা 3h হলে আর একটা h হবে, তাহলে এদের মধ্যে যে উচ্চতার যে অনুপাত সেটা হচ্ছে 1:3। আচ্ছা 1:, এটা 3:1 মনে হচ্ছে, ঠিক আছে, আমরা 1:3 হিসেবে লিখি, তাহলে ওটাই বেটার হবে, তোমরা না হলে বুঝতে পারবে না। ঠিক আছে চলো, আচ্ছা প্রথমটা 1 রেশিও দিয়েছে, পরেরটা 3 রেশিও দিয়েছে, তাহলে 1 রেশিওর ক্ষেত্রে তাহলে এটা h মিটার ধরবো, আর এটা হচ্ছে তোমার 3h এত মিটার ধরবো। ক্লিয়ার, বোঝা গেল। এইবার চলে আসো তোমার, তাহলে ab ইজ ইকুয়াল টু কিন্তু এখানে বলে দিয়েছে কত, 3h এত মিটার হিসেবে রাখবো। আমি মিটার ধরে নিচ্ছি, সমস্যা কিছু নেই তাতে, অ্যাকচুয়ালি ধরতে হয় একক, আমি ধরে নিলাম মিটার, ধরতেই পারি, তাতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা সিডি বা ডিসি যা খুশি বলতে পারো, সেটা হচ্ছে h মিটার। ঠিক আছে,
তাহলে কোনটা ক্ষুদ্রতম স্তম্ভ কোনটা বৃহত্তম স্তম্ভ নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম স্তম্ভের ক্ষেত্রে, এটা হচ্ছে ক্ষুদ্রতম স্তম্ভ, ক্ষুদ্রতম স্তম্ভ। এটা হচ্ছে বৃহত্তম স্তম্ভ, বৃহত্তম স্তম্ভ। ঠিক আছে, তাহলে বৃহত্তম স্তম্ভ আর ক্ষুদ্রতম স্তম্ভ আমরা পেয়ে গেলাম উচ্চতা। আচ্ছা, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে আর একটা জিনিস ধরতে হবে যেটা এখানে ধরা হয়নি, সেটা হচ্ছে বৃহত্তম স্তম্ভের পাদবিন্দু থেকে বৃহত্তম বৃহত্তম স্তম্ভের পাদবিন্দু থেকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত? উন্নতি কোণ কত? উন্নতি কোণটা হচ্ছে থিটা। এটা ধরে নিলাম, ঠিক আছে, ধরে নেওয়া হলো। আচ্ছা চলো এইবারে আমরা অঙ্কে পৌঁছাই। এখন ত্রিভুজ এ বি সি থেকে কি পাচ্ছি? এ বি সি থেকে পাই কি পাবো আমরা? সেটা হচ্ছে তোমার এ বি বাই বিসি, এটা ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, সেখান থেকে আমরা এ বি জানি 3h আর বিসি আমরা জানি না, এটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 60 ইজ ইকুয়াল টু √3। ওকে, তাহলে বিসি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 3h বাই √3। এটা এরকমই থাক, আমি আর কিছু চেঞ্জ করব না, এখানে আমি আর কিছু চেঞ্জ করব না। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর। নেক্সট আমরা ত্রিভুজ বিসিডি থেকে পাই। বিসিডি থেকে কি পাচ্ছি? সেটা হচ্ছে এইচ বাই আবার সেই বিসি চলে আসছে, এটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম tan থিটা। খুব ভালো কথা, tan থিটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন এইচ ইজ ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি? বিসি ইন্টু tan থিটা। আচ্ছা, আমি এখন কি বিসি এর জায়গা অন্য কিছু বসাতে পারি? হ্যাঁ বসাতে পারি। সেটা কি বসাতে পারি? ধরো এটা 3h বাই √3 বেরিয়েছিল না, ইন্টু tan থিটা, এটা বেরিয়েছিল। এবার তুমি দেখো এই এইচ এর সাথে এই এইচ কেটে গেল, তাহলে এখন tan থিটা ইজ ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি? √3 বাই 3। এবার আমরা এখানে দেখব সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু, এবার এটা √3 ডিভাইডেড বাই 3 মানে কি? √3 ইন্টু √3 না, √3 ইন্টু √3। এবার এটাকে কেটে দাও, তাহলে এখান থেকে আমরা tan থিটা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে 1/√3। সেখান থেকে আমরা tan থিটা দেখতে পাবো সেটা হচ্ছে tan 30 ডিগ্রি, আর সেখান থেকে আমরা পাবো হচ্ছে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা বলতে পারি যে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। তারপরের অঙ্কটা কি বলেছে? তারপরের অঙ্কটা বলেছে একটি সোজা রাস্তার ঠিক ওপরে একটি উড়োজাহাজ অবস্থিত। একটি উড়োজাহাজ দাঁড়িয়ে রয়েছে, মানে দাঁড়িয়ে রয়েছে মিন্স হচ্ছে ধরো যাচ্ছে, যাই হোক, উড়োজাহাজের মধ্যের একজন যাত্রী 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি স্তম্ভকে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। তাহলে উড়োজাহাজটির উচ্চতা কত? এটা মাধ্যমিক 2015-তে এসছে, তার মানে এটা ভেবো না যে আর আসবে না। অ্যাকচুয়ালি হচ্ছে 2015 পরেও কিন্তু এই টাইপ কোশ্চেন্স আমরা দেখেছি মাধ্যমিকের প্রশ্নে। যাই হোক, তো একটি সোজা রাস্তার ঠিক ওপরে একটি উড়োজাহাজ রয়েছে। একটা সোজা রাস্তা আঁকি, সোজা রাস্তা, পাকা রাস্তা হলে হবে না, সোজা রাস্তাই হতে হবে। তাহলে এই সোজা রাস্তার ওপরে দেখো একটা উড়োজাহাজ আছে,
একটা উড়োজাহাজ আছে, ঠিক আছে, উড়োজাহাজ আছে, ঠিক আছে, এখানে উড়োজাহাজটা রয়েছে, উড়োজাহাজ, ক্লিয়ার? আচ্ছা, এইবারে কি হচ্ছে, উড়োজাহাজের মধ্যে এক যাত্রী 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটো স্তম্ভ, এখানে একটা স্তম্ভ অবস্থিত, এখানে একটা ধরো স্তম্ভ অবস্থিত, এখানে এ স্তম্ভ, এখানে বি স্তম্ভ অবস্থিত, ঠিক আছে। তাহলে দুটি স্তম্ভকে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি অবনতি করে দেখছে। তাহলে আমি এখানে একটা অনুভূমিক রেখা টানি, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। তাহলে ওই যাত্রী কি করছে না, এই স্তম্ভটিকে কত ডিগ্রি কোণে দেখছে, সেটা হচ্ছে ধরো 60 ডিগ্রি কোণে দেখছে, আমি ধরে নিলাম, ঠিক আছে, বিটাকে আগে ধরলাম, হতেই পারে, না হওয়ার কিছু নেই। আর এটা ধরো 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলো, ক্লিয়ার? তাহলে এবার তোমরা আমাকে একটা কথা বলো, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও তো 60 ডিগ্রি হওয়া উচিত, শিখিয়েছি, প্রথম থেকে ভিডিওটি দেখতে হবে। আচ্ছা, এটা 30 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আলাদা করে এখানে আর লিখলাম না কিছু, হয়ে গেল আমাদের কাজ কমপ্লিট। এবারে শুধু নামটা দেবো, এটা ধরো এ আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি, এখানটাতে একটা কাজ করি, এখানে একটা কাজ করো, সেটা হচ্ছে এ বি সি করে দাও, এই জায়গাটা এটা ডি করে দাও, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি দেখতে পাচ্ছি ওভারঅল, এখন আমাদের যেটা জানতে হবে যে উড়োজাহাজটির উচ্চতা কত। এখন আমাকে এই উচ্চতাটা বের করতে হবে, এই উচ্চতাটা বের করতে হবে, তাহলে সেটা ইজ ইকুয়াল টু এইচ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ধরা যাক উড়োজাহাজ, উড়োজাহাজের উচ্চতা, উড়োজাহাজের উচ্চতা কত, এইচ মিটার, ঠিক আছে। আচ্ছা, এবার এখন যেটা করতে হবে আমাদের, দেখো এই যে দূরত্বটা, এই একটা দূরত্ব দেওয়া আছে কিন্তু অলরেডি 1 কিলোমিটার বা 1000 মিটার, লিখতে পারি তো এটা 1000 মিটার। তোমরা একটা কাজ করো, তোমরা এই পোর্শনটাকে এক্স ধরে নাও, আর এই পোর্শনটাকে ধরে নাও 1000 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে হয়ে গেল, এটুকু বুঝে গেল। এখন ধরো আমি জাস্ট ম্যাথামেটিক্স পোর্শনটা তোমাদের দেখাচ্ছি। এখন ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে, কারণ বেশি লিখে লিখে করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর তোমাদের পক্ষেও অতক্ষণ বসে থাকা সম্ভব নয়। আচ্ছা, তাহলে এডি বাই ডিসি, সেটা ইজ ইকুয়াল টু ডেফিনেটলি ট্যান 30 ডিগ্রি পাবো। তাহলে এখান থেকে এডি ইজ ইকুয়াল টু কত, এইচ পেয়েছি, আর সিডি ইজ ইকুয়াল টু কত, এক্স পেয়েছি। ট্যান 30-র ভ্যালু কত, 1/√3। তাহলে কাকে বের করতে হবে, উড়োজাহাজের উচ্চতা, তাহলে এইচ এর রেসপেক্টে এক্স কে বের করো, তাহলে h√3 পেয়ে গেলাম। এটা একটা ভ্যালু পেলাম আমরা এখান থেকে, এটা থাক এরকম, আর কিছু করার দরকার নেই এখান থেকে। এখন ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এডি বাই বিডি, এটা ইজ ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি। তাহলে সেখান থেকে এডি মানে কত, এইচ, বাই বিডি মানে কত, 1000 মাইনাস এক্স, সেটা ইজ ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি। ট্যান 60-র ভ্যালু কত হয়, √3 হবে, ঠিক আছে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা √3 ইন্টু 1000 মাইনাস এক্স পেয়ে যাচ্ছি। এবার একটু মাল্টিপ্লিকেশনটা করে নাও, 1000√3 মাইনাস x√3 পেয়ে যাব। এবার এক্স এর জায়গায় কি আমরা h√3 বসাতে পারি, হ্যাঁ বসাতে পারি, 1000√3 মাইনাস, এবার এক্স এর জায়গায় আমরা লিখতে পারি যে h√3 ইন্টু √3, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এরপর কি হচ্ছে, 1000√3 মাইনাস h ইন্টু 3 3h হয়ে যাচ্ছে,
তারপরে এখান থেকে আমরা এটা এইচ পেলাম। এবার এখানটায় আসো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা 4 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 1000√3। তাহলে সেখান থেকে এইচ ইজ ইকুয়াল টু পাচ্ছি 1000√3 ডিভাইডেড বাই 4। সেখান থেকে ব্রেক করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা 250। তাহলে 250√3 এত মিটার। ঠিক আছে, এত মিটার পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা কি বলেছে? নেক্সট অঙ্কটা বলেছে যে দুটি স্তম্ভের উচ্চতা, একটা হচ্ছে h1 একটা হচ্ছে h2। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ সেটা বলছে 60 ডিগ্রি। চলো ছবিটা না আঁকলে তো বোঝা যাচ্ছে না, চলো ছবিটা আঁকি বরং। বলছে দুটো স্তম্ভ আছে, তাহলে দুটো স্তম্ভ কি কি একটু আমরা দেখে নিই। এই একটা স্তম্ভ আর একটা ছোট স্তম্ভ আঁকবো। এই ধরো আরেকটা স্তম্ভ, এই ধরো আরেকটা স্তম্ভ। ক্লিয়ার? এদের মধ্যে একটা অনুভূমিক দূরত্ব রয়েছে, দেখি বুঝতে পারছো। ক্লিয়ার? তাহলে এইবারে তুমি একটা জিনিস এখান থেকে দেখেও বুঝতে পারবে যে কোনটা ছোট কোনটা বড়। দেখো h1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3h2 স্কোয়ার, এটা বলে দিয়েছে। একটা বুদ্ধি করে তুমি করে নিতে পারো। ধরো এইটা হচ্ছে তোমার h2 আর এইটা হচ্ছে তোমার h1। ক্লিয়ার? আচ্ছা, এটা a, এটা b, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা হচ্ছে d। ওকে, এটুকু ক্লিয়ার তোমাদের কাছে? এবার এখন হচ্ছে দেখো, এখন মজা কোথায়, ধরো দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে h2 পরে দিয়েছে, তার মানে h2 হচ্ছে দ্বিতীয়টা। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ, গোড়া বলতে একদম তলা থেকে, ঠিক আছে, সেখান থেকে ধরো প্রথম স্তম্ভটির আমি কি দেখব, উন্নতি কোণ দেখব। উন্নতি কোণ কত, এটা কত আছে, 60 ডিগ্রি আছে, তাই তো? এটা 60 ডিগ্রি হয়ে গেল। আর প্রথম স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ কত হবে? গোড়া থেকে এরকম টাইপের একটা অঙ্ক আমি একটু আগেই করলাম, ঠিক আছে? আর এটা খুব ভালো অঙ্ক, এই টাইপ অঙ্ক খুবই ভালো অঙ্ক। আচ্ছা, এটা কত, এটা থিটা ধরে নিলাম। তাহলে ধরা যাক যে প্রথম, এক মিনিট, সরি, এখানে তো দিয়ে দিয়েছে গো। আমার বুঝতে ভুল হয়েছে, এত 45 ডিগ্রি বলেই দিয়েছে। আচ্ছা, এটা কাটি, এটা 45 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা 45 ডিগ্রি হবে। ওকে, তাহলে চলো, মানে আমাকে h1 আর h2 এর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, এটাই বলতে চেয়েছে। আচ্ছা চলো, তাহলে আমরা একটা কাজ করি, এত হিজিবিজি কিছু লিখবো না, জাস্ট আমরা অঙ্কটা করি। ত্রিভুজ ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রে আমরা পরিষ্কার যেটা দেখতে পাবো যে ডিসি বাই বিসি, এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, tan 45 ডিগ্রি হচ্ছে না, tan 45 ডিগ্রি। এবার ডিসি বলতে কি বোঝাচ্ছে, ডিসি বলতে h2 বোঝাচ্ছে, এখানে পরিষ্কার দেওয়া আছে। আর এখানে বিসি আমরা জানি না, বিসিটা ধরিও নি জানিও না। tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, তাহলে h2 ইজ ইকুয়াল টু বিসি পেয়ে যাচ্ছ। তার মানে কোথাও না কোথাও বিসি ইজ ইকুয়াল টু h2 পেয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা একটা পেলাম। নেক্সট কাজ কি করতে হবে, নেক্সট কি আছে, ত্রিভুজ ধরো এ বি সি এর ক্ষেত্রে
এবিসি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে এবি বাই বিসি ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এবি মানে কত পাচ্ছি, এবি মানে হচ্ছে H1 ডিভাইডেড বাই বিসি আমরা জানি না। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস এবারে বলি একটা কথা, দেখো তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা অলরেডি কিন্তু বিসি ইজ ইকুয়াল টু H2 পেয়ে গেছি, তাহলে এটা H1, সরি এখানটা একটুখানি কাজ করি, অন্য একটা কাজ ইউজ করি, এটা ওহো এটা H1 ডিভাইডেড বাই এই যে বিসি এর জায়গায় এখন আমরা কি লিখতে পারি, বিসি এর জায়গায় আমরা এখন লিখতে পারি H2। ঠিক আছে, ওকে, এটা ইজ ইকুয়াল টু √3, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন H1 ইকুয়ালস টু √3 ইন্টু H2। ঠিক আছে, এটা আমরা দেখতে পেলাম। এখন আমি কি করব, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, কি পাবো আমরা, তাহলে H1 স্কোয়ার ইজ ইকুয়াল টু √3 ইন্টু H2 তার হোল স্কোয়ার। এবার সেখান থেকে আমরা নিশ্চয়ই এটা লিখতে পারি H1 স্কোয়ার ইকুয়ালস টু √3 স্কোয়ার ইন্টু H2 স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা H1 স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি 3 ইন্টু H2 স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাই প্রুফ করতে দিয়েছিল এখানে, এটাই এখানে প্রুফ করতে দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার তুমি এখানে হেনা তেনা লিখতে পারো, অনেক কিছুর ব্যাপার আছে। ধরো বড় স্তম্ভটির উচ্চতা কি লিখতে পারো, এবি ইজ ইকুয়াল টু H1 মিটার। ছোট স্তম্ভটির উচ্চতা ডিসি ইজ ইকুয়াল টু H2 মিটার, এরকম ভাবে লিখতে পারো। তারপরে অ্যাঙ্গেল ধরো ডি বি সি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, অ্যাঙ্গেল ধরো এ সি বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। বেশি কিছু লেখার দরকার পড়ে না, তুমি ঠিকঠাক আনসার দিতে পারলেই যথেষ্ট। আচ্ছা, দেখি আর কটা অঙ্ক, এখনো 4টে অঙ্ক বাকি আছে, দেখি না 5টা অঙ্ক, 1 2 3 4, 4টেই অঙ্ক বাকি আছে। চলো, এটা একটা খুব সুন্দর অঙ্ক। বলছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে একজন লোক ব্রিজটির একদিকে একটি ধাবমান ট্রেনের ইঞ্জিনকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। ভালো কথা। 2 সেকেন্ড পরে ব্রিজের আরেক দিকে ইঞ্জিনটিকে তোমার 45 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলেন। তাহলে ট্রেনটির গতিবেগ কত? এটা খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। এরকম অঙ্ক কিন্তু আসতে পারে পরীক্ষায়। তো ফার্স্ট অফ অল, এবার ধরো ওই লোকটি ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছে এরকম ভাবে, তো সেখান থেকে ধরো দেখছেন নিচে হচ্ছে তোমার ট্রেন যাচ্ছে, ক্লিয়ার, মানে ট্রেনের ইঞ্জিন যাচ্ছে আর কি। তো এখন ঘটনা হচ্ছে ইঞ্জিনটা প্রথমে ধরো এই পজিশনে ছিল, ধরে নাও এ পজিশনটা হচ্ছে এই পজিশন আর বি পজিশন হচ্ছে এটা। তাহলে বুঝতে পেরেছো? এবার তুমি দেখো একটা জিনিস, কি বলছে কথাটা, বলছে ও ওভারব্রিজের উপর দাঁড়িয়ে কি দেখছে না, প্রথমের যে ইঞ্জিনটি রয়েছে, প্রথমে যে ইঞ্জিনটি রয়েছে সেই ইঞ্জিনটা প্রথমে এই পজিশনে ছিল, এবার এখান থেকে এই পজিশনে আসে। ঠিক আছে, এখান থেকে এই পজিশনে আসে, আর সেটাও বা আসে কতক্ষণে, সেটা হচ্ছে 2 সেকেন্ড টাইমের মধ্যে আসে, 2 সেকেন্ড টাইমে চলে আসে, 2 সেকেন্ড টাইমে চলে আসে। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে আমাকে যেটা করতে হবে, এবার দেখো একটা অনুভূমিক রেখা আমি এখানে টানবো। দেখো এবার কি দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম,
যে এই যে হাইটটা, এই হাইটটা কত, এটা হচ্ছে 5√3, এত মিটার। ভালো কথা। এবার বলছে একদিকে একটি ধাবমান ট্রেনের ইঞ্জিনকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলো। 30 ডিগ্রি মানে ধরো এই পজিশনে প্রথমে দেখেছে, তাই এটা 30 ডিগ্রি, ঠিক আছে, অবনতি কোণটা। তাহলে এটা 30 হলে এটাও 30 হবে। কি হচ্ছে, একান্তর কোণের নিয়ম অনুযায়ী 2 সেকেন্ড পরে ইঞ্জিনটিকে তিনি 45 ডিগ্রি অবনতি কোণে দেখছেন, মানে অবনতি এখন কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এখন দেখো একটা ত্রিভুজ দেখতে পেয়ে যাচ্ছি। ওহো, আমি কেন এখানে এ দিলাম, এখানে সি দিতে পারি, সি পয়েন্ট দিতে পারি, সি, এটা ধরো ডি দিতে পারি। ক্লিয়ার? এটা সি, এটা ডি দিতে পারি। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে ত্রিভুজ, আচ্ছা এবার লোকটি ধরো এই জায়গায় রয়েছে, লোকটি ধরো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে ওভারব্রিজ, এটা হচ্ছে ওভারব্রিজ, ঠিক আছে, সমস্যা কিছু নেই। এটা হচ্ছে ইঞ্জিনের প্রাথমিক অবস্থান, ইঞ্জিনের প্রাথমিক প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এটাকে আমরা, ও কিছু ধরার দরকার নেই, এক্স ওয়াই জেড ধরার দরকার নেই, তুমি ডাইরেক্টও করতে পারো। এখন ত্রিভুজ সিবিডি এর ক্ষেত্রে কি দেখতে পাবো, যে সিডি বাই বিডি ইকুয়ালস টু tan45 ডিগ্রি, tan45 ডিগ্রি। তাহলে সিডি কত, 5√3, আর বিডি কত আমি জানি না, থাক, এটা হচ্ছে 1। তাহলে এখন বিডি ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 5√3, এটাও নাকি হচ্ছে, খুব ভালো কথা। কোনো ইউনিট দেবো না, আচ্ছা ইউনিট দিতে পারো, অসুবিধা কিছু হবে না, এখানে ইউনিট দেওয়া যায়, ঠিক আছে, এত মিটার। আচ্ছা তারপরে ত্রিভুজ সি এ ডি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, সিডি বাই ডিএ, এটা ইজ ইকুয়াল টু কত, tan30 ডিগ্রি। তাহলে সেখান থেকে সিডি মানে কত, 5√3, ডিএ আমি জানি না, ইজ ইকুয়াল tan30 ভ্যালু কত, 1/√3 কিনা। তাহলে এখান থেকে ডিএ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 5√3 ইন্টু √3। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5 × 3 15 পেয়ে যাব। তাহলে ডিএ ইজ ইকুয়াল টু কত পেলাম, 15 মিটার পেয়ে গেলাম। ইংরেজিতে না, একটু বাংলায় লিখি, চলো, এত মিটার, ঠিক আছে। তাহলে সুতরাং তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত, এ বি পুরো দূরত্বটা কত হওয়া উচিত, ধরো এডি প্লাস ডিবি, এরকমও হতে পারে। এডি আর ডি এর বিষয়টা আলাদা কিছু না, সেম, এটা 15 প্লাস হচ্ছে 5√3। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 5 কমন নিলাম, তাহলে এখানে পাবো হচ্ছে 3 + √3, ঠিক আছে, এত মিটার। তাহলে সুতরাং সুতরাং 2 সেকেন্ড সময় 2 সেকেন্ড সময় ট্রেনটি 5 × 3 + √3 এত মিটার দূরত্ব অতিক্রম করলো, দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তাহলে তাহলে সুতরাং
ট্রেনটির গতিবেগ কত হবে? আর ট্রেন না, সরি, এটা ইঞ্জিন ছিল, ইঞ্জিন ছিল, ইঞ্জিন, ইঞ্জিন ছিল, ইঞ্জিন। তাহলে ইঞ্জিনটির ইঞ্জিনটিও লিখতে পারো, ট্রেনটিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ইঞ্জিনটির গতিবেগ কত হবে? গতিবেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমি এখানে ফর্মুলাটা বরং লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। গতিবেগ, আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময় গতিবেগ। তাহলে এটা ইজ ইকুয়াল টু 5 × 3 + √3 ডিভাইডেড বাই 2 সেকেন্ড বলেছিল। তাহলে এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটা। খুব ভালো অঙ্ক। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্কটা বলেছে অনুভূমিক ভূমিতলের ওপর উল্লম্বভাবে অবস্থিত একটি টাওয়ারের ওপর এইচ উচ্চতার একটি উল্লম্ব পতাকা দণ্ডায়মান রয়েছে। আচ্ছা, তাহলে ভূমিতলের কোনো এক বিন্দু থেকে পতাকা দণ্ডটির পাদদেশ ও শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে আলফা এবং বিটা। আচ্ছা, চলো একটা আমরা স্তম্ভ আঁকি, টাওয়ার আঁকি। টাওয়ারটা হচ্ছে ঠিক এরকম হচ্ছে টাওয়ার। ওকে, একটা অনুভূমিক রেখা, অনুভূমিক রেখাটা ঠিক হলো না, এটা সুন্দর করে আঁকা যায়। হ্যাঁ, ঠিক আছে। এবারে অনুভূমিক রেখা বলেছে, এবার অনুভূমিক রেখার ওপর দণ্ডায়মান। ধরো এই যে টাওয়ারটা রয়েছে, এই টাওয়ারের ওপর কিন্তু একটা পতাকা রয়েছে, পতাকা রয়েছে বলে দিয়েছে। ও ও, কি হলো? পতাকা, মা সব ঠিক আছে তো? ঠিক আছে, এক মিনিট, কি হলো ব্যাপারটা? হুম, ঠিক আছে, ওকে ওকে ওকে। হুম, এটাই করছিলাম আমরা। একটু হুম, আচ্ছা, চলো এই জায়গাটা। এবারে দেখো এখানে একটা পতাকা লাগানো রয়েছে, পতাকাটা সুন্দর করে আঁকা যায়। তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি পতাকার মানে ভূমিতলের কোনো এক বিন্দু থেকে, ভূমিতলের কোনো একটা বিন্দু আছে, ধরো এই বিন্দুটা থেকে পতাকার দণ্ডটির পাদদেশের উন্নতি কোণ কত হবে? উম, উম, আচ্ছা, এই বিন্দুটাই ধরি আমরা। বেঁকে যাচ্ছে কেন? ওকে, তাহলে এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে এই চূড়া থেকে। ওকে, তাহলে এইটা কত দিয়েছে? এই কোণটা কত দিয়েছে? এটাও তো একটা উন্নতি কোণ। প্রথম কোণটা কত দিয়েছে? আলফা দিয়েছে। ঠিক আছে, আর এটা কত দিয়েছে? এটা বিটা দিয়েছে। ক্লিয়ার? এটা বিটা দিয়েছে, এটা আলফা দিয়েছে, এটা বিটা, এটা আলফা।
চলো আমি এ, এটা বি, এটা সি, এটা ডি করলাম। তাহলে চলো এই জায়গাটা আমরা একটুখানি দেখে নিই। তাহলে এখানটায় কি করা যেতে পারে? বলছে টাওয়ারের ওপর এইচ উচ্চতার একটি উল্লম্ব পতাকা রয়েছে, মানে এখান থেকে এইটুকু হচ্ছে এইচ উচ্চতা। ক্লিয়ার? তাহলে এখন কি করতে পারি? এখন ত্রিভুজ ধরো, আমরা অঙ্কটাকে একটু ডাইরেক্ট করার চেষ্টা করছি ম্যাথামেটিক্যাল পার্ট দিয়ে। এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? আচ্ছা ক্ষেত্রে, আচ্ছা এ বি ইজ ইকুয়াল টু কিছু একটা বলি, সেটা হচ্ছে ধরো H1 এত মিটার। ক্লিয়ার? আচ্ছা পতাকার উচ্চতা, পতাকার পতাকার উচ্চতা, পতাকার উচ্চতা কত? H মিটার। ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা কি দেখতে পাবো? এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি ত্রিভুজ এ বি সি, বেশি কিছু লিখবো না আমি, এ বি সি এর ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই বাহুটা আর এই বাহুটার মাধ্যমে, তাহলে এ বি বাই বিসি, এটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ট্যান আলফা হয়ে যাচ্ছে না? এটা এ বি ইজ ইকুয়াল টু কত? এইচ আছে, আর বিসি আমি জানি না, ইজ ইকুয়াল টু ট্যান আলফা, ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে তাহলে? এইচ বাই ট্যান আলফা। এটা 1 নম্বর ইকুয়েশন। এরপর হচ্ছে ত্রিভুজ ডি বি সি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? ডিবি বাই বিসি ইজ ইকুয়াল টু ট্যান বিটা। ক্লিয়ার? ডিবি ইজ ইকুয়াল টু কত? এইচ প্লাস এটা H1 ধরেছিলাম না, ডিভাইডেড বাই বিসি। বিসি মানে হচ্ছে আমি জানি না, বাট বিসি বিসির মতো রাখি না এখন আপাতত, ট্যান আর ট্যান বিটা। আচ্ছা এবার একটা কাজ করি, আমি বেশি কিছু লিখছি না এই জায়গাটাতে, একটা কাজ করতে পারো, এই যে দেখো বিসি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেছি এই জায়গাটা, তাহলে আমরা কি করব এখন? এইচ প্লাস H1 আছে ডিভাইডেড বাই বিসি এর জায়গায় আমরা লিখতে পারি এইচ বাই ট্যান আলফা, এটা ইজ ইকুয়াল টু ট্যান বিটা। ক্লিয়ার? এবার চলো তাহলে সেখান থেকে আমরা করতে পারি কি, একটু উপরের দিকে ধরাই তাহলে বুঝতে সুবিধা হবে। এইচ প্লাস H1 ইকুয়ালস টু, তাহলে কি দেখতে পেলাম? এইচ ইন্টু ট্যান বিটা বাই ট্যান আলফা। ঠিক আছে? তারপর সেখান থেকে এটা কি হচ্ছে? এইচ না H1? এইচ হচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে H1 ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত? H1 ইকুয়ালস টু কি হওয়া উচিত? না 1 মিনিট, H1 কোনটা ধরেছিলাম? এ বি ইজ ইকুয়াল টু H1 ধরেছিলাম, তাহলে এটা H1 হবে, এটা H1 হবে। ওকে এটা H1 হবে। তাহলে এখন H1টাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এখন H1টাকে দেখো, H1 ট্যান বিটা বাই ট্যান আলফা মাইনাস H1 ইকুয়ালস টু কিন্তু H, বুঝতে পারলে? তাহলে H1 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে ট্যান বিটা বাই ট্যান আলফা পেয়ে যাব, -1 পেয়ে যাবো, এটা ইজ ইকুয়াল টু H। এবার এই জায়গাটাতে করি একটু, তাহলে দেখো এখান থেকে H1 সিম্পলিফাই যদি তুমি করো তাহলে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা পেয়ে যাচ্ছ ডিভাইডেড বাই ট্যান আলফা, এটা ইজ ইকুয়াল টু H পাচ্ছ। তারপর সেখান থেকে H1 ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ H ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এটাই তো প্রুফ করতে বলেছে, দেখো এখানেই প্রুফ করতে বলেছে এটাই।
ক্লিয়ার? এটাই এখানে প্রুফ করতে বলেছিল। তাহলে নেক্সট কোয়েশ্চেন্স, আর কটা কোয়েশ্চেন বাকি? ওকে, আর দুটো, লাস্ট দুটো অঙ্ক বাকি আছে, তোমাদেরও আর বসতে হবে না বেশি। দেখো, বলছে প্রমাণ করো যে একই অনুভূমিক রেখায়, ওই একই রকম অঙ্ক, একই অনুভূমিক রেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে কোনো লাইট পোস্টের চূড়ার উন্নতিকোণ হচ্ছে যথাক্রমে আলফা এবং বিটা, এবং লাইট পোস্টের উচ্চতা হচ্ছে এইচ একক হলে বিন্দু দুটি লাইট পোস্টের বিপরীত পাশে অবস্থিত হলে বিন্দু দুটির দূরত্ব হচ্ছে এত। মানে বিন্দু দুটির মধ্যে দূরত্ব বলেছে। প্রথমে একটা লাইট পোস্ট আঁকি আমি, এই হচ্ছে একটা লাইট পোস্ট। এবার অনুভূমিকের উপর দুটো বিন্দু রয়েছে, একটা ধরো এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। এবার বলছে সেই বিন্দু থেকে লাইট পোস্টের যে চূড়া রয়েছে না, চূড়ার উন্নতিকোণ দেওয়া আছে। মানে ধরো একটা দেওয়া আছে আলফা, একটা ধরো দেওয়া আছে আলফা, আর একটা ধরো দেওয়া আছে বিটা। ক্লিয়ার? বিটা। আর এইখানে হচ্ছে এটা দেওয়া আছে, এটা হচ্ছে এইচ। ঠিক আছে? আচ্ছা, এটা সি, এটা হচ্ছে ডি। ক্লিয়ার? তারপরে এক মিনিট, এবার ত্রিভুজ, আমরা তাহলে এখান থেকে বুঝে গেলাম ব্যাপারটা। আমাকে কি বের করতে হবে? এই যে দুটো বিন্দু রয়েছে, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? মানে দুটি বিন্দু, আমি শুধু জাস্ট এখানে এটা লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত? সেটা হচ্ছে এবি। ঠিক আছে? এবি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? সিডি বাই এডি ইকুয়ালস টু ট্যান আলফা। তাহলে এখান থেকে সিডি ইজ ইকুয়াল টু কত? এইচ বাই এডি আমি জানি না, ট্যান আলফা। ঠিক আছে? এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? সরি, এইচ ইজ ইকুয়াল টু নয়, আমাকে এডি ইজ ইকুয়াল টু বের করতে হবে। আমার তো টার্গেট ওটাই, যে এই এডিটা এখান থেকে বের করা, আর তার সঙ্গে বিডিটা যদি বের করতে পারি, এই দুটোকে যোগ করে দিলেই তো তারপরে পেয়ে যাব। তাহলে এডি ইজ ইকুয়াল টু কত হবে? এইচ বাই ট্যান আলফা, বা এটাকে আমরা লিখতে পারি তারপরে এইচ কট আলফা। ঠিক আছে? দেখো কট দিয়ে প্রকাশ করেছে, তাই আমি সেটাই আনার চেষ্টা করছি। এটা হয়ে গেল 1 নম্বর। তারপরে ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? এই একই জিনিস, সিডি বাই বিডি, এটা ইজ ইকুয়াল টু ট্যান বিটা। সিডি ইজ ইকুয়াল টু কত? এইচ, আর বিডি ইজ ইকুয়াল টু আমি জানি না, ট্যান বিটা দেওয়া আছে। তারপরে বিডি ইকুয়ালস টু এইচ বাই ট্যান বিটা। সেখান থেকে আমরা বিডি ইজ ইকুয়াল টু যেটা দেখতে পাবো এইচ কট বিটা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 2 নম্বর। এখন বলেছিলাম দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত দেখতে পাচ্ছ? সেটা হচ্ছে বি এ বা এ বি, এ বি যেটা খুশি বলতে পারো। এ বি ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি আমরা? এডি প্লাস বিডি। ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা যেটা বুঝবো যে এডি মানে কত? এইচ কট আলফা প্লাস এইচ কট বিটা, তাই তো? সেখান থেকে আমরা এইচ, 1 মিনিট, এখানে করব না, এর আনসারটা আমি লিখব এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটু অন্য কালি দিয়ে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এইচ ইন্টু কট আলফা প্লাস কট বিটা। ঠিক আছে? এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক এটা হচ্ছে মাধ্যমিক 2014-তে এসছে, তারপরেও এসছে। এটা দেখেই, অঙ্কটা দেখেই তোমরা বুঝতে পারছো।
কি বলছে, দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার আর 60 মিটার। প্রথম স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ কি হবে? এটা একটা দারুণ প্রশ্ন। দেখো একটা জিনিস, ওই এই অঙ্কগুলো বেশ সুন্দর অঙ্ক, ঠিক আছে? এই ধরো একটা 60 মিটার বলেছে, একটা 60 মিটার বলেছে, আর একটা ধরো 180 মিটার বলেছে। 180 মিটার বলেছে, তাহলে বলছে প্রথম স্তম্ভটি কোনটা হবে? এই যে 180 মিটার যেটা, সেটা প্রথম স্তম্ভ। প্রথম স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ। প্রথম স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ একটু লম্বা করে দিই। তাহলে এইটা কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে দ্বিতীয়টির গোড়া থেকে ওই একই টাইপের অঙ্ক, দেখো এরকম টাইপের অঙ্ক তোমরা দেখেছো, আজকে করিয়েছি অনেকগুলোই, মানে এরকম সেম টাইপ অঙ্ক আছে, বেশ ভালো ভালো অঙ্ক, আলাদা আলাদা ভাবে সেম টাইপের অঙ্ক। তাহলে এটা তোমাকে বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে হবে, উন্নতি কোণটা কত হবে। দেখো দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ, মানে দেখো উপরের দিকেই উঠতে হচ্ছে, মানে এই গোড়া থেকে উপরে, যাই হোক উন্নতি কোণ এই কারণে বলছি। তাহলে ধরা যাক দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত বলো? থিটা ধরেছো তো, তাই না? থিটা ধরেছো। এবারে এই নাম দাও, এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে? তাহলে এখন বেশি কিছু আর লিখবো না। ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ ডিসি বাই বিসি, এটা ইজ ইকুয়াল টু কত? tan 30 ডিগ্রি। তাহলে ডিসি ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই কত? বিসি। সিম্পল জিনিস, tan 30 ভ্যালু হচ্ছে 1/√3। এটা সিম্পল একটা কনসেপ্ট। তাহলে 60√3 পেয়ে যাচ্ছ, 60√3, ঠিক আছে? তাহলে এত মিটার পেয়ে গেলাম আমরা এখান থেকে। আচ্ছা, তারপর নেক্সট হোয়াট নেক্সট? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? এ বি বাই বিসি, এটাও ইজ ইকুয়াল টু কিন্তু tan থিটা পেয়ে যাচ্ছি। তাহলে সেখান থেকে এ বি ইজ ইকুয়াল টু কত? 180 বাই বিসি মানে কত? বিসি মানে আমরা পেয়ে গেছি, বিসি মানে এই যে এটা পেয়ে গেছি আমরা, দেখো এখানে পেয়েছি আমরা 60√3, এটা আমরা ডাইরেক্ট লিখে দিলাম, এটা ইজ ইকুয়াল টু tan থিটা 3। তাহলে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে 3/√3 ইজ ইকুয়াল টু এটা কি করতে পারি? এটা √3 ইন্টু √3 ডিভাইডেড বাই √3, ব্রেক করে দাও। তাহলে সেখান থেকে আমরা tan থিটা ইজ ইকুয়াল টু কত পেলাম? এটা √3, তাহলে সেখান থেকে আমরা tan থিটা ইজ ইকুয়াল টু কত পেলাম? tan 60 ডিগ্রি, তাই না? সেখান থেকে আমরা থিটা ইজ ইকুয়াল টু কত পেলাম? 60 ডিগ্রি। খুব ভালো অঙ্ক, দারুণ অঙ্ক, দারুণ দারুণ। আচ্ছা, তারপরে দেখি আর কোনো অঙ্ক আছে নাকি। ওকে।
তাহলে কমপ্লিট। তাহলে মোটামুটিভাবে ওকে। তাহলে আজকে এই পর্যন্ত আমরা অঙ্কগুলো করলাম। তো এইভাবে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের ওয়ান শট ভিডিও কমপ্লিট হলো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবে, অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যায়। ওকে, চলো টাটা।